আপনি চাইছেন যে আপনার স্বাধীনতা দেওয়া হবে, আরেক হাতে সবগুলো স্বাধীনতা কেড়ে নেওয়ার অস্ত্র, ওদের হাতিয়ারটা আমার হাতে দিয়ে দিলেন। আপনি যে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসেন, সেই জনগণের প্রতিনিধিত্বটা আর সংসদে আসলে আপনার থাকে না, আপনি হয়ে যান দলীয় নেতার হাত তোলা এমপি। আপনারা দীর্ঘদিন মাঠে আন্দোলন করছেন ফেসিবাদের বিরুদ্ধে। আপনারা সবচেয়ে একেবারে নির্যাতিত যে দলগুলি আছে তার মধ্যে অন্যতম আপনারা। প্রশ্ন হলো, আপনারা কিন্তু বারবার বলছিলেন যে এই সরকার সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, নিজের মতো ব্যবহার করেছে। এই সরকারের এখন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো দিয়ে সুষ্ঠু ভালো নির্বাচন করা সম্ভব নয়, আপনারাই বলেছেন। তো আপনারা কি মনে করছেন যে এই গেল 10 মাসে বা 9 মাসে সুষ্ঠু নির্বাচন করবার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে? আইন এবং রীতি যখন প্রতিষ্ঠিত হয় চর্চার মধ্যে দিয়ে, তখন সেগুলো একটা বড় শক্তি অর্জন করে। চাইলেই অনেক কিছু বাধা কিংবা সেটাকে ভেঙে ফেলা, অতিক্রম করা তো সহজ হয় না। যেহেতু আমাদের এখানে আইনের দুর্বলতা আছে এবং কোনো রীতি তৈরি হয়নি, বরং আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে সবসময় নানা রকম অপতৎপরতাই রীতিতে পরিণত হয়েছে। সে কারণে আইনকে শক্তিশালী করা, সত্যিকার সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এইটা জরুরি প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। 3 সংবিধানের কিংবা রাষ্ট্রের 3 মূল অঙ্গ, যে ইন্ডিপেন্ডেন্ট কিংবা বলতে পারেন যে 3টা একটা সেপারেশন অফ পাওয়ার, পৃথকীকরণ থাকবে, সেটা বলা আছে, কিন্তু বাস্তবে সেটা নাই। আপনি মুখে বললেন যে 3টি অঙ্গ ভিন্নভাবে কাজ করবে, ক্ষমতার ভারসাম্য থাকবে, কিন্তু তারপরে যে ক্ষমতা কাঠামোগুলো বলা আছে তাতে সব ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর হাতে। তাহলে তো হলো না। তো আপনি চাইছেন যে আপনার স্বাধীনতা দেওয়া হবে, আরেক হাতে সবগুলো স্বাধীনতা কেড়ে নেওয়ার অস্ত্র, ওদের হাতিয়ারটা আমার হাতে দিয়ে দিলেন। তা আপনার স্বাধীনতা দেওয়া হবে, এটা তখন একটা রেটরিক, অলঙ্কারে পরিণত হয়, এটা একটা স্লোগানে পরিণত হয়, কিন্তু বাস্তব ক্ষমতা যেভাবে চর্চিত হচ্ছে তাতে আর স্বাধীনতা থাকে না। এই যে জায়গাটা এখানে তৈরি হয়েছে, সে কারণেই কিন্তু এই প্রশ্নগুলো এসছিল। বহু আগে থেকেই এই 70 অনুচ্ছেদের সমালোচনা হচ্ছে, অনেক আগে থেকে। তো 70 অনুচ্ছেদের সমালোচনা হচ্ছে কি, যে ওইখানে গেলে আপনি যে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসেন, সেই জনগণের প্রতিনিধিত্বটা আর সংসদে আসলে আপনার থাকে না, আপনি হয়ে যান দলীয় নেতার হাত তোলা এমপি। কারণ ওটার বাইরে গেলে আপনার স্বাধীন কোনো অস্তিত্ব না, আপনি ভোট দিতে পারবেন না। ভোট কি কথা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ভোট দিতে পারবেন কিনা, ভোটটা আলটিমেটলি ইম্পর্টেন্ট ব্যাপার। তো একটা বিল পাস হয়ে যাচ্ছে, আপনি অনেক সমালোচনা করলেন, কিন্তু পাস হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সমালোচনার পরে আপনাকে হাতটা কিন্তু তুলতেই হবে। এখন আর্টিকেল 70-র ক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো বিশেষ ব্যবস্থার কথা আমাদের এখানে সব রাজনৈতিক দলই কম বেশি বলছেন। আমরা যদিও আর্টিকেল 70-র পূর্ণ বিলোপের পক্ষে ছিলাম। যে কথাগুলো বলা হচ্ছে, আস্থা ভোট, বাজেট, এমনকি কেউ কেউ সংবিধান সংশোধনের কথাও বলছেন, জাতীয় নিরাপত্তার কথা বলছেন। দেখুন, আস্থা ভোট খুবই ক্লিয়ার যে সরকার গঠনে আস্থা ভোট হবে, বাজেট খুবই ক্লিয়ার, সংবিধান সংশোধন একটা খুবই ওয়াইড টার্ম। আপনি ধরেন বাকশাল যখন করা হয়েছিল, সেটা কি আসলে ম্যানিফেস্টোতে বলা ছিল না। এসে আপনার মেজরিটি ছিল, আপনি বাকশাল করে ফেললেন। পঞ্চদশ সংশোধন যে করা হয়েছে, ম্যানিফেস্টোতে বলেছিল আওয়ামী লীগ, বলেনি। তাহলে একটা কনসেনসাস যেটা তৈরি হয়েছে আওয়ামী লীগেরই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, বিএনপি সেটা শেষ পর্যন্ত এসে একটা কনসেনসাসে এসছে। তারপরে পঞ্চদশ সংশোধনী করা হলো সকলের বিরোধিতা সত্ত্বেও। তো এই যে জায়গাগুলো, তাহলে ওইখানে ধরেন স্পেসিফাই করা উচিত যে আপনি ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধন, সেটার প্রতি পার্টি মেম্বারদের লয়ালটি কিংবা অব্লিগেশন থাকতে পারে, কিন্তু আপনি যা ইচ্ছা তাই করবেন, আর সেটাকে যে কোনো পার্টি মেম্বারশিপ করবে, সেটার ক্ষেত্রে নাও করবে পারে। তারপর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ধরেন বহিঃশত্রু আক্রমণ, এটা আপনি স্পেসিফাই করেন, জাতীয় নিরাপত্তার আওতায় অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায়। ফলে এই জায়গাগুলোতে স্পেসিফাই করার প্রয়োজন আছে। তাতেও কিন্তু বাংলাদেশে যদি 4টা বিষয় ধরা হয়, কথার কথা, বাংলাদেশে অনেক সমস্ত বিলে যখন সংসদ সদস্যরা নিজস্ব মতামত রাখতে পারবেন, ভোট দিতে পারবেন, তখন পার্টির ভিতরেই গণতান্ত্রিক চর্চা অনেক বাড়বে। পার্টির সংসদীয় কমিটি বসবে প্রত্যেকটা বিল নিয়ে, তাকে সেখানে তার মতামতের সুযোগ থাকবে, দ্বিমত করার অধিকার তৈরি হবে। অনেকগুলো প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সূচনা হতে পারে। তো যে জায়গাটা বললাম যে চর্চার ক্ষেত্রে আইন চর্চাকে প্রভাবিত করে, আমাদের আইনগুলো যেভাবে ছিল তাতে গণতান্ত্রিক চর্চা করার জায়গা সীমিত ছিল, কারণ সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত ছিল। সেটা যেই কেউ প্রধানমন্ত্রী হয় কিনা, সেটাকে সুযোগ কাজে লাগিয়ে শেখ হাসিনা এটাকে একেবারে চরম সীমায় ফ্যাসিস্ট জায়গায় নিয়ে গেছে। সেইটা নিতে পেরেছে, তো তার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই। এখন এইটা না থাকলেও কি হবে না?
হতে পারে কেউ যদি একেবারে পুরো একটা টোটালিটেরিয়ান জায়গা জবরদস্তি কায়দা কায়েম করতে পারে, হ্যাঁ, সমস্ত রাষ্ট্রযন্ত্র, আর্মি, পুলিশ সব মানে বল প্রয়োগের ক্ষমতা তার হাতে, সাময়িক সময়ের জন্য সে হয়তো পারতে পারে। সেটা তো টিকবে না, সেটা পরীক্ষিত এবং সুসংগত বিষয় না। হ্যাঁ, না, এটা টিকবেও না, এটা টেকে নাই, শেখ হাসিনা এটা টেকাতে পারে নাই। সে কারণে বলছি যে ধরেন আমরা বারে বারেই ওই প্রবণতার দিকে যাব নাকি সত্যিকার অর্থে চেকস অ্যান্ড ব্যালেন্সের দিকে যাব, সেই প্রশ্নগুলো আসছে। এবং ধরুন বিএনপি তো নিশ্চয়ই বলবে যে তারাই প্রথম তুলেছেন, কিন্তু আসলে 18 সালের নির্বাচনে আমরা এগুলো তুলেছি, এই আলোচনা কিন্তু বিএনপির, আওয়ামী লীগের বাইরে থেকেই এসছে। এবং তুলনামূলক বলতে পারেন যাদের ছোট দল কিংবা নানানভাবে বলতে পারেন আপনি, তাদের দিক থেকে এসছে। কারণ কোনো বিকাশের পথ সব বন্ধ ছিল বাংলাদেশে। কোনো রাজনৈতিক দল নতুন করে গড়ে উঠে একটা জায়গায় পৌঁছাবে সে সুযোগ ছিল না। আপনাকে হয় ক্ষমতা উপর থেকে দখল করতে হবে, তারপরে আপনি হয়তো জায়গা করতে পারেন। তো এই রকম অবস্থাটা গণতন্ত্রের জন্য কোনো উপযোগী নয়। সে কারণে আমরা যে কথাটা বলেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য অর্থাৎ গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, সেই কথাই পরবর্তীতে সংস্কার, মেরামত কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বারবার বলেছি। এখন আমি জায়গাটা একটু পয়েন্ট আউট করি যে 18 সালের নির্বাচনের পরে এমনকি বিএনপি বড় রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় ছিল বহুবার, বিএনপির মতো দলও 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে এই সিদ্ধান্তে আসলো যে বাস্তব চাপটা এমন যে বাংলাদেশে আর একটি সুষ্ঠু নির্বাচনও কিন্তু সঠিক এই ব্যবস্থার অধীনে হবে না। এটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে বিএনপি কিন্তু প্রথমে 27 দফা তাদের রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল এবং তারপরে যুগপৎ আন্দোলনে অন্যান্য দল সবাই মিলে একটা 31 দফা এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং রূপান্তরের একটা কর্মসূচি হাজির করা হলো। তার মানে এই জায়গাটা রাজনৈতিক সংগ্রামের ভিতরেই প্রথমে এসছে। সুতরাং এটা কিন্তু এটা যদি অস্বীকার করে তাহলে ঠিক হবে না। সেই বিষয় নিয়েও কেউ প্রশ্ন তুলছে না। তারপরে যেটা ঘটলো 7ই জানুয়ারির পরে যখন 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান ঘটলো, হয় কি এত আত্মত্যাগ, এত রক্তপাত, এবং এর মধ্য দিয়ে মানুষের আশাটাও অনেক বড় হয়ে গেছে। মানুষের আশা কিন্তু সংগ্রামের উপর নির্ভর করে, সংগ্রামের গ্র্যাভিটি, গভীরতা যত বেশি, মানুষের আশা, স্বপ্নটাও অত বড় হয়ে যায়। ফলে এইটার পরে আরও স্বপ্ন বড় হয়েছে। এবং আমি দেখব যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে 31 দফার বাইরেও যদি আরও মানুষের আশা থাকে সেগুলো তারা বিবেচনার সাথে নেবেন এবং নিচ্ছেনও কিন্তু অনেক ক্ষেত্রে। এই যে সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে এর মধ্যে অনেক কিছুই হয়তো 31 দফাতে তার নানানভাবে উল্লেখ ছিল, আবার অনেকগুলো জায়গা কিন্তু 31 দফার মধ্যে ছিল না, কিন্তু সেইগুলো এখন প্রশ্ন হিসেবে এসছে। বিএনপি কিন্তু তার পজিশন জানাচ্ছে। যে বিষয়ে আলোচনা করছি যে ঐক্য হচ্ছে না একেবারেই স্পেসিফিক ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে, কিন্তু ছোট ছোট না, সেগুলো অনেক বড় বড়। আপনি 70 অনুচ্ছেদটা বাদ দিলে বড় রাজনৈতিক দলগুলোর সমস্যা কোথায়? সমস্যা কি তারা তো বলেছেন, একটা তো ধরেন যারা তুলেছেন যে আস্থা ভোট, এখন যদি আস্থা ভোট হলে হর্স ট্রেডিং হয়, আমাদের এখানে দেখা যাবে যে এমপি কেনা বেচা হচ্ছে, ফলে গভর্নমেন্ট ফর্ম করা যাচ্ছে না, ফল করছে ইত্যাদি। আচ্ছা, বাজেট পাস করতে ফেল করলে গভর্নমেন্টই ফেল করে যায়, অতএব বাজেটের এটাই হবে না, এভাবেই কিন্তু এসছে। ফলে এই দুটোই মেইন জিনিস। আর সংবিধান সংশোধনের প্রশ্নটি এটা কি ডেমোক্রেসির সঙ্গে সাংঘর্ষিক কিনা? আমরা মনে করি সাংঘর্ষিক, কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতা, এখন ডেমোক্রেসি বলে তো একটা খালি 3 লাইন লিখে দিলেন, এটা কিন্তু যে ফরম্যাটে চর্চা করছেন, বলি আপনি কতগুলো জিনিস আদর্শ হিসেবে লিখতে পারেন, কিন্তু এটা সবসময় কনটেক্সচুয়ালাইজড হয়, অর্থাৎ যে কনটেক্সটে আপনি ওইটাকে প্রয়োগ করতে যাচ্ছেন সেই কনটেক্সটের মধ্যে কিন্তু এটা অর্থ তৈরি করবে। এখন বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতায় যদি বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে যে না এই দুইটা রাখলে আমরা সরকার চালাতে পারবো না, আমরা বলছি যে এই দুটো বাদ দিয়েও কিন্তু আমরা একটা অগ্রগতি আর্টিকেল 70 সংস্কার করলে